ক্যাম্পাসে এসেছি আমি আমার স্মৃতিচারণ করতে। আর আমি বাইরে যখন থাকি ইউটিউব বা আদার মিডিয়াতে শুনি যে বাংলাদেশটা নাকি পচে গেছে, বাংলাদেশ নষ্ট হয়ে গেছে, এই মানে রাজাকার শিবির এগুলো নাকি দেশ ভরে গেছে। আমরা বেসিক্যালি এই মিডিয়ার উপরেই ডিপেন্ড করি। আমরা ইউটিউবে যেই পলিটিক্যাল অ্যানালিসিসগুলো আমরা দেখি ওগুলো থেকে আমরা কিছু জানতে চাই দেশ সম্পর্কে। আমরা দেশ সম্পর্কে কেন জানতে চাই? কারণ এই দেশের মাটিতে জন্ম, বড় হয়েছি। আমি যেখানেই থাকি, পৃথিবীর যে প্রান্তেই থাকি, এই মাটির টানে আমি আসি, এখানে ঘুরতে আসি, ভ্যাকেশন এখানেই এনজয় করি। অন্য ইউরোপ বা অন্য কোনো কান্ট্রিতে না গিয়ে বাংলাদেশেই ফিরে আসি মাটির টানে। এবং আমার ইন্টেনশন হচ্ছে কি, এই দেশের মানুষ শান্তিতে থাকুক, এইটুকুই, যে তারা যাতে তাদের মানে ফ্রিডম অফ স্পিচটা থাকে, তারা যেটা বলতে চায়, তারা যেটা ভাবে, তাদের যে ক্রিয়েটিভিটি বা যেটা তাদের ইন্টেনশন, সেটা যাতে বলতে, গুড ইন্টেনশন অফকোর্স। আমার সবার কাছেই একটাই যে আপনার দলবাদ না হয়ে, দলের ডাইরেকশন ফলো না করে আপনাদের বেসিক এটা ফিলিংটা আগে থাকতে হবে, আপনার মাটির জন্য টান। আমি এই ইউনিভার্সিটিতে এসেছি, ক্যাম্পাসে এসেছি আমি আমার স্মৃতিচারণ করতে। আর আমি বাইরে যখন থাকি ইউটিউব বা আদার মিডিয়াতে শুনি যে বাংলাদেশটা নাকি পচে গেছে, বাংলাদেশ নষ্ট হয়ে গেছে, এই মানে রাজাকার শিবির এগুলো নাকি দেশ ভরে গেছে। হ্যাঁ, তা আমি এমন কিছুই দেখলাম না। দেখলাম যে সবাই খুব মানে প্রাণবন্তভাবে ক্যাম্পাসে খুব নিরাপদ একটা পরিবেশে ঘোরাফেরা করছে, যেটা দেখে আমার খুব ভালো লাগে। যে মানুষ যে সুন্দরভাবে ঘুরছে, নিরাপদভাবে ঘুরছে, যেটা আমাদের সময় আমি পাইনি। আমি আমার সেশনটার কথা বলছি। আমি ঢাকা ইউনিভার্সিটির 82-তে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসিতে 83-84 সেশনে অ্যাডমিশন নেই। তারপরে 90-তে মাস্টার্স করে আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় চলে যাই। ওখানে দীর্ঘ সময় পার করে আমি অন অ্যান্ড অফ অনেকবারই বাংলাদেশে এসেছি, অনেকবার। আমার মা যতদিন বেঁচে ছিলেন আমি বছরে 2 থেকে 3 বার এসেছি। এমনও রেকর্ড আছে আমি 60 আওয়ার্সের জন্য বাংলাদেশে এসেছি। ওটা অবশ্য আমার পার্সোনাল কাজে। তা বাংলাদেশ, আমার একটাই কথা বাংলাদেশিদের কাছে, যে প্রথমে মাটিকে ভালোবাসবেন, তারপর নেতাকে। এটা আমার মনের বক্তব্য। কারণ নেতার কথা আপনি মানলে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি আপনি হারিয়ে ফেলবেন। আপনার যে ধ্যান ধারণা, আপনার যে কিছু নতুনত্ব থাকতে পারে, যেটা দেশের কল্যাণে আসতে পারে। এই মাটির দাম কিন্তু অনেক বেশি, যেটা অন্য দেশের মানুষ ইম্পোজ করে, এবং তারা অন্য দেশের মানুষ তাদের মাটির উপর যে ভালোবাসা, সেই কারণে তারা উন্নত হতে পেরেছে। আর আমার ওইটাই বক্তব্য যে আপনারা নেতাকে ফলো করবেন, কিন্তু নেতা যখন আপনার একটা বিতর্কিত কাজে আপনাকে প্রলুব্ধ করবে বা অনুপ্রাণিত করবে, আপনি চেষ্টা করবেন নেতাকে সেই লাইন মতো চালাতে। আর যদি সেটাতেও ব্যর্থ হন, তাহলে ওই দল করার প্রয়োজন নেই। কারণ এটা যেই দল করলে আপনি দেশের এগেনস্টে কাজ করবেন, এই দেশটার দাম কিন্তু, এই মাটির দাম কিন্তু অনেক বেশি। কারণ এই মাটিতে আপনার জন্ম, এই মাটির বালু কণা সব কিছু, এই মিনারেল সব আপনার ব্লাডে আছে। আমার দেখা আমাদের সময়কার ঢাকা ইউনিভার্সিটি থেকে এখন ক্যাম্পাস অনেক শান্ত। আমি ইমোশনাল হচ্ছে না, আমি বাস্তব কথাটা আপনাদের কাছে তুলে ধরছি। আমি দেখলাম যে এখানে কোনো কিছু ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো কিছু ইম্পোজ করা হয়নি, যেটা মানে পলিটিক্যালি বায়াসড কিছু লোক বলে যে এই দেশটা একেবারে নষ্ট হয়ে গেছে, এই দেশে ছিনতাই রাজনীতি। হয়তো আইন শৃঙ্খলার পরিস্থিতি মানে এটা ডাউনগ্রেড হতে পারে স্ট্র্যাটেজিক্যাল কারণে, যে কোনো কারণে,
তবে আমাদেরকেও বুঝতে হবে, আমাদের প্রত্যেক নাগরিক হিসেবে একটা নাগরিক দায়িত্ব আছে দেশটাকে ঠিক রাখা। আমরা যদি প্রত্যেকে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করি, পার্সোনালি আমি কিন্তু কোনো সমস্যায় পড়িনি এবং পড়বো না ইনশাল্লাহ, কারণ আমি সবার সাথে মিশে যেতে পারি। তরুণদের উদ্দেশ্যে বলবো যে মাটিকে ভালোবাসেন, আর কিছু বলতে চাচ্ছি না। নিজের মাটি সবার উপরে, নিজের ব্যক্তিগত ওটাকে কি বলবো সুবিধার জন্য আপনি একটা নীতি বিরুদ্ধ কাজ করবেন। তরুণদের স্পিরিটটাই কিন্তু মেইন জিনিস, তরুণদের স্পিরিটটাই বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে। কারণ তরুণরা কিন্তু আমাদের মতো বয়সের মানুষের থেকে অনেক বেশি ক্রিয়েটিভ, অনেক বেশি ক্রিয়েটিভ, এবং তারা যদি কন্ট্রিবিউট করতে চায়, তারা যদি স্বতঃস্ফূর্তভাবে দেশকে ভালোবাসতে পারে, কোনো দিন এটা বাংলাদেশটা একটা মানে কম্পারেটিভ বা প্রতিযোগিতামূলক উন্নত দেশে পরিণত হতে বেশি সময় লাগবে না। বাংলাদেশের তরুণরা অনেক ট্যালেন্ট, অনেক তাদের ট্যালেন্টসই আছে, অনেক মানে ইনোভেটিভ ক্রিয়েটিভিটি আছে তাদের, যেগুলোতে মানুষ মানে সমাজটা অনেক বেশি ডেভেলপড হতে পারে।